हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल হল্লা বল हल्ला बोल হল্লা বল। নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ অর্থের অভাবে সোমবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করতে পারেননি রেশম বাদক থাঙ্গার আলম। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে প্রচার যুদ্ধে নেমে পড়লেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ সব বিরোধী নেতা নেত্রী। রবিবার রাতে মিলন সংঘ এলাকায় স্কুটি দুর্ঘটনায় নিহত এক, আহত এক, এলাকায় চাঞ্চল্য। গৃহবধূ খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল কদমতলা থানার পুলিশ। একসাথে 791টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি করার দাবি জানালেন রাজ্যের টেট উত্তীর্ণরা। এখন সংবাদ বিস্তারিত। অত্যন্ত লজ্জাজনক এবং পরিতাপের, অর্থের অভাবে সোমবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করতে পারেননি কৈলাসহরের রেশম বাদক থাঙ্গার আলম। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাঙ্গার আলমকে 1.5 লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছিলেন। একই অনুষ্ঠানে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়াও 40,000 টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেন, কিন্তু এখন পর্যন্ত 1 টাকাও পাননি থাঙ্গার আলম। এটাই প্রকৃত বাস্তব, এটাই সত্য। এদিন থাঙ্গার আলম জানান, টাকা নেই, বিমানের টিকিট কাটতে পারেননি তিনি। ইদানিং শরীরও ভালো যাচ্ছে না বলে জানান রেশম বাদক পদ্মশ্রী থাঙ্গার আলম। ভারত সরকার রাজ্যের যে লোকটাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলো, সেই লোকটাকে কোনো গুরুত্বই দিল না ত্রিপুরা। আরো একটু ভালোভাবে সোজা বাংলায় বলতে গেলে ত্রিপুরার বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রশাসন এই বছর ভারত সরকার ত্রিপুরার কৈলাসহরের রেশম বাদক থাঙ্গার আলমকে পদ্মশ্রী উপাধি দিয়ে ভূষিত করে। এই পদ্মশ্রী পাওয়ার ঘটনায় পুরো কৃতিত্বই ছিল থাঙ্গার আলমের নিজের, কিন্তু পদ্মশ্রী পাওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাঙ্গার আলমকে নিয়ে কম মাতামাতি করেনি। একটি সরকারি অনুষ্ঠানে থাঙ্গার আলমকে 1.5 লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদানের কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই অনুষ্ঠানে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়াও 40,000 টাকা আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সেই ঘোষণা বর্তমানে তথ্যে জলে। এখন পর্যন্ত 1 টাকাও পাননি পদ্মশ্রী থাঙ্গার আলম। সোমবার এই থাঙ্গার আলমের দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থেকে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করার কথা ছিল, কিন্তু হাতে টাকা নেই, অর্থের অভাবে বিমানের টিকিট কাটতে পারেননি তিনি। তাই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী উপাধি গ্রহণের সুযোগ হাতছাড়া করলেন তিনি। এদিন কৈলাসহরের গৌরনগর ব্লকের দেউরাছড়া এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের
সুরুইবাড়ি গ্রামে নিজ বাড়ির দাওয়ায় বসে এই কথা জানান পদ্মশ্রী থাঙ্গা ডার্লং। পয়সা নাই তো কেটা দিয়া যাইব, মারা লাগে তো, মারা দিছে না তো, মারা দিলে তো কোন রকম যাইতে পারবো আমরা। কোনো প্লেন ভাড়া নাই, গাড়ি ভাড়া নাই, কেমনে যাইতে পারবো? দিছে না, এলাকায় দিতে যাইছে না টাকা, ও মেনে যাইবার লাগে, খরচ লাগে, টাকা দিছে না তো। আপনাদের কি কোনো গভর্নমেন্ট টাকা দিছে না? গভর্নমেন্ট টাকা দিছে না যাওয়ার লাগিয়া? না, কি জানে গভর্নমেন্ট টাকা দিছে না তো ভাড়া দিয়া। আমরা নিমন্ত্রণ করছে, আমরা গাড়ি ভাড়া খালি দিছে, আর দিল্লি যাইবার লাগে টাকা তো দিছে না তো, এটা লাগে যাইতে পারে না। এদিন থাঙ্গা ডার্লং এর নাতিও এই কথা জানান। দাদুর পাশে বসে তিনি জানান, রাষ্ট্রপতির পদক গ্রহণের দিন ছিল 11ই মার্চ। এই প্রসঙ্গে দিল্লি থেকে চিঠিও আসে তাদের বাড়িতে, কিন্তু অর্থের অভাবে দাদুর দিল্লি যাওয়া হয়নি। জন্য কোনো এনজিও বা কোনো ক্লাব বা গভর্নমেন্ট কি আগে গেছে না? না না, কোনো ক্লাব বা কোনো এনজিও এই এনকোয়ারি নিছে না এই ব্যাপারে। বা গভর্নমেন্টের তরফ থেকে? না না না, গভর্নমেন্টের তরফ থেকে কোনো টিকিট ফিকেট দিল্লি যাওয়ার কথা দিছে না? না না, এটা নাই। কেউ দিছে না? কারণ এটা কোনো এনকোয়ারি এখানে সেন্ড করছে না। কারণ যখন এটার পরে বা একটা সরকার থেকে পেয়েছে, মানে তারা গ্রামের মানুষ বা যাই হোক একটা স্টেট লেভেল থেকে অনেক কোনো নোটিফিকেশন এসে এই ব্যাপারে আসে না? না। তো তোমরা মেইন মানে কি কারণে আজকে দিল্লিতে তোমার দাদু যেতে পারছে না? এর ফাইন্যান্সিয়াল প্রবলেম, অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম তো স্বাভাবিক, প্লাস হেয়ার ফিজিক্যাল হেলথ প্রবলেম আছে। আমরা তো এই খবর চাউর হতেই রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু রাজ্য প্রশাসন থেকে এই ঘটনার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। গ্ল্যান্ডমার্ক ঔষধ কোম্পানি গত 2 বছর আগে আগরতলার 5 জন রিপ্রেজেন্টেটিভকে ছাঁটাই করে এর বিরুদ্ধে আদালতে যায় রিপ্রেজেন্টেটিভদের সংস্থা সিআরইউ। আদালতের আদেশে জয় পায় সংগঠন, কিন্তু গ্ল্যান্ডমার্ক ঔষধ কোম্পানি ছাঁটাইকৃত রিপ্রেজেন্টেটিভকে পুনঃবহাল না করে নতুন 5 জন রিপ্রেজেন্টেটিভকে নিয়োগ করে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআরইউ এবং সিআইটিউর যৌথ উদ্যোগে সোমবার শহরে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। এখানে একটা র্যালির আয়োজন করেছি সিআরইউ এবং সিআইটিউ যৌথ উদ্যোগে। আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে আগরতলা গ্ল্যান্ডমার্ক কোম্পানি 5 জন রিপ্রেজেন্টেটিভকে আজকে তারা 2 বছর আগে ছাঁটাই করেছিল। পরবর্তীকালে তার বিরুদ্ধে কি আমরা কেস করেছি এবং কোর্টে কেসে আমরা জিতেছি। তা সত্ত্বেও আজকে ম্যানেজমেন্ট আমরা দেখলাম যে ওই যে 5 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল তার পরিবর্তে আরো নতুন 5 জন লোককে নিয়োগ করেছে। কিন্তু যদিও কেসটা আমাদের পক্ষে গেছে এবং কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, তারপরেও তাদেরকে পুনর্বহাল না করে তাদেরকে পুনর্বহাল আটকিয়ে দিয়ে নতুন করে 5 জন ছেলেকে রিক্রুট করেছে। এর বিরুদ্ধে আজকে আমরা লড়াইয়ে নেমেছি। আমাদের সঙ্গে সিআইটিউ ত্রিপুরা স্টেট কমিটি আছে। আমরা এখান থেকে মিছিলে বেরোবো, মিছিল থেকে আমরা লেবার কমিশনের কাছে আমরা ডেপুটেশন। ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতন বৃদ্ধি করতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর ইলেকটোরাল অফিসার তথা সদর মহকুমা শাসকের উদ্যোগে এই প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, নব্য ভোটারদের মধ্যে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচার। এদিন উপস্থিত সাংবাদিকদের সামনে ইভিএম এবং ভিভিপ্যাটের কার্যকারিতা প্রদর্শন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে নির্বাচন কমিশনারের নির্দেশে মহকুমা স্তরে এই প্রচার অনুষ্ঠান শুরু হয়েছে। পশ্চিম জেলায় মোট 19টি গাড়ির সহযোগে প্রতিটি ভোট কেন্দ্র এবং অন্যান্য প্রকাশ্য স্থানে এই প্রচার চলছে। অ্যাসেম্বলি ইলেকশনেও ত্রিপুরা রাজ্যে ভিভিপ্যাট ব্যবহার হয়েছে।
যে আরও নতুন অনেক ভোটার এসছেন যারা এখনো এই সুযোগ পাননি বলে কীভাবে ভোট প্রক্রিয়া দেখেন। তার জন্য আমরা আবারও প্রতিটা গলিতে, প্রতিটা পুলিশ স্টেশনে, প্রতিটা পাড়াতে আমরা এবং প্রতিটা স্কুল, প্রতিটা সরকারি সংস্থা, প্রতিটা কলেজ, অফিস কাছারি সব জায়গায় আমরা এইভাবে ভিভিপ্যাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। তার একটি উদ্দেশ্য কীভাবে ভিভিপ্যাট ফাংশন করে। এই ফাংশনের মধ্যে আজকে আপনারা দেখেছেন যে আপনি কোন ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছেন আপনি স্বচক্ষে দেখেছেন। যে স্লিপটা বের হয় তার 7 সেকেন্ড থাকে, তাতে এনাফ টাইম যে আপনি বুঝতে পারা যে আপনি কোন পার্টিকে ভোট দিচ্ছেন, কোন আপনার মনোনীত প্রার্থী। সে ওনাকে যা বোতাম টিপেছিলেন ব্যালট ইউনিটে, উনি যে ব্যালট আপনি যেই পক্ষে টিপেছেন ওনার পক্ষে ভোটটা গেছে কিনা আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন 7 সেকেন্ডের মধ্যে যে আমাদের ভিভিপ্যাটের স্ক্রিনে। এটা আপনারা প্রত্যক্ষ করেছেন। তাতে মানুষের যে কনফিডেন্স, সেটা কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য এবং সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর সন্দীপ এন মোহতে। এদিন জেলাশাসকের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস, বিজেপি, সিপিআইএম সহ সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলাশাসক নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং ভোটিং প্রসেস এবং কাউন্টিং অফ রেজাল্টস কবে এটা অ্যানাউন্স করা হয়েছে, একটা প্রেস রিলিজ কালকে বাইর হয়েছে। এবং আপনি সবাই জানেন আমাদের রাজ্যের মধ্যে 2 ফেজেস মধ্যে এটা ইলেকশন হবে। আর আমাদের ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তাদের ভোটিং প্রসেস 11 এপ্রিল থেকে মধ্যে হবে এবং তাদের যে ডিটেইল ইলেকশন শিডিউল এখানে আজকে আমি ডিসকাস করব। আর সবাই পলিটিক্যাল পার্টিকে যে মডেল কোড অফ কন্ডাক্ট তার মধ্যে ক্যান্ডিডেট পলিটিক্যাল পার্টির যে রোল আছে, মডেল কোড অফ কন্ডাক্ট কিভাবে ফলো করতে হবে এটা আমি ডিটেইল ডিসকাশন করব। কিন্তু প্রথমে আমি যে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তাদেরকে রিকোয়েস্ট করব আপনি পার্টির নাম বলুন আর আপনার একসাথে 791টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়ে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের অধিকর্তার সাথে দেখা করতে চেয়ে সোমবার শিক্ষা ভবনের সামনে ভিড় জমান টেট উত্তীর্ণরা। টেট উত্তীর্ণদের অভিমত, যেখানে দপ্তরের শূন্য পদের সংখ্যায় 7,573টি, সেখানে তাদের এই দাবি অমূলক নয়। টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়েও ধীর লয়ে এগোচ্ছে শিক্ষা দপ্তর। রাজ্যের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা 791 জন। এর মধ্যে টেট 1 এ উত্তীর্ণের সংখ্যা 354 জন এবং টেট 2 এ উত্তীর্ণের সংখ্যা 437 জন। শিক্ষা দপ্তরের এলিমেন্টারি বিভাগে বা বুনিয়াদী শিক্ষা বিভাগে শিক্ষকের শূন্য পদের সংখ্যা রয়েছে 7,573টি। এক্ষেত্রে টেট উত্তীর্ণের সংখ্যা 791 জন। কিন্তু রাজ্য সরকার সম্প্রতি 495 জন টেট উত্তীর্ণ শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে টেট 1 এর জন্য 180 জন এবং টেট 2 এর জন্য 315 জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসরণ করে নিয়োগ করা হলে 791 জন টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় 350 জন বাদ পড়ে যাবেন। এই বাদ পড়া টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার সমূহ কারণ রয়েছে বলে মনে করে টেট উত্তীর্ণরা। তাই একসাথে 791 জন টেট উত্তীর্ণদেরই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাতে সোমবার শিক্ষা ভবনের সামনে জমায়েত হল টেট উত্তীর্ণরা। তারা অধিকর্তার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু অধিকর্তা উপস্থিত না থাকায় এই সাক্ষাৎ পর্ব সম্পন্ন হয়নি। এদিন টেট উত্তীর্ণদের মধ্যে একজন এমনটাই জানান। 319 জন। সেই হিসাবে যদি আমরা দেখি ভ্যাকেন্ট পোস্ট এখনো 7,573টা রয়ে গেছে, কিন্তু টিআরবিটি যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে দেখা যায় মাত্র 495টা পোস্ট রয়েছে। তো এই হিসাব করলে দেখা যায় যে আমাদের এখানে যারা রয়েছে প্রায় 350 মতো ক্যান্ডিডেট আমরা বাদ করে যাব, 350 মতো বাতিল করে যাব। কবে দিচ্ছেন আপনারা পরীক্ষাটা? আমরা দিয়েছিলাম 8 সেপ্টেম্বর 2018। কতজন মানে কি হয়েছে বলে ভাই? 791 জন। বিজ্ঞপ্তিটা বাড়িয়েছে বিজ্ঞপ্তি বাড়িয়েছে মার্চের 2 তারিখ। কতজন বাড়িয়েছে?
495টা পোস্টের জন্য বিজ্ঞপ্তি। শিক্ষামন্ত্রী তো বললো যে আপনার সব দিক থেকে ছাড় দেওয়া হবে, আপনি কথা বলেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে? না, আমরা তো শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলি না। আমরা আগে ডাইরেক্টর সাহেবের কাছে গত 5 তারিখে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, তো আজকে ওইটার প্রোগ্রেসটার ব্যাপারেও আমরা জানতে এসেছি। তো এখন তো ডাইরেক্টর সাহেব নেই। এদিকে 2018 সালে প্রথম পর্যায়ে টেট পরীক্ষায় উত্তীর্ণদের অনেকেই এখনো চাকরি পাননি। তাদের দ্বিতীয় পর্যায়ে টেট উত্তীর্ণদের সাথে মার্চ করে নিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর যদি 2 মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তি মূলে মাত্র 495টি পদ পূরণ করে, তবে 2018 সালে প্রথম পর্যায়ের উত্তীর্ণদের অনেকেই চাকরি প্রাপ্তি থেকে বাদ পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সব দিক বিবেচনা করেই টেট উত্তীর্ণরা একসাথে 791টি পোস্টের বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক রক্তদান শিবিরের আয়োজন করলেন শহরের প্রখ্যাত চিকিৎসক অচিন্ত ভট্টাচার্য। সোমবার ডক্টর ভট্টাচার্যের মা প্রয়াতা আরতি ভট্টাচার্যের 8ম মৃত্যুবার্ষিকী ছিল। এই উপলক্ষে এদিন রামনগর 5 নং রোড স্থিত বাসভবনে এক পারিবারিক রক্তদান শিবিরের আয়োজন করেন ডক্টর ভট্টাচার্য। এই শিবিরে পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ডক্টর অচিন্ত ভট্টাচার্যের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এটা কোন কাজের জন্য, কোন সময়, কোন পেশেন্টের জন্য, কি ধর্মের, কি বর্ণের, কি জাতের, কার জন্য আমরা এই রক্তটা দিচ্ছি আমরা জানা নাই। কাউকে আমি জেনে রক্তদান করছি না, অজানা বন্ধুদের জন্য আমরা রক্তদান করছি, তার প্রয়োজনীয়তা লাগবে। এতে যে স্যাটিসফ্যাকশন যারা দান করেন সেটাই তারা উপলব্ধি করতে পারে। আমি আজকে ভট্টাচার্য পরিবারকে ধন্যবাদ জানাবো এই মহতী অনুষ্ঠান এখানে সংগঠিত করার জন্য, এবং আমি বিশ্বাস করি এটা একটা এক্সাম্পলারি হবে বাকিতে। এই বিবাহ বার্ষিকী বলুন, জন্মদিন বলুন, নানা যে সামাজিক ক্রিয়াকর্মগুলো রয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার পর ভারতে বোয়িং 737 ম্যাক্স ব্যবহার করে যাত্রী পরিষেবা প্রদানকারী বিমান সংস্থা জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট কর্তৃপক্ষের কাছ থেকে তাদের বিমানগুলির মডেলের বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিএসএ। ডিজিএসএর প্রধান বিএস ভাল্লুর এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, রবিবার সকালে ইথিওপিয়ার রাজধানী আদিস আব্বা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাবার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স কোম্পানির বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় 157 জন যাত্রী নিহত হন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি জেট এয়ারওয়েজ 225টি বিমানের জন্য এবং স্পাইসজেট 205টি বিমানের জন্য বোয়িং কোম্পানিকে বরাদ দিয়েছে। কিন্তু ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিএসসি এর এই নির্দেশের ফলে চিন্তায় পড়েছে জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট কর্তৃপক্ষ। গৃহবধূকে পুড়িয়ে মার্ডার অভিযোগে মৃতের স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল কদমতলা থানার পুলিশ। ধৃত অভিযুক্তরা হলেন মৃতের স্বামী দীপন দাস এবং শ্বশুর অঞ্জন দাস। রবিবার কদমতলা থানার পুলিশ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড স্থিত নিজ বাড়ি থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। গত 9 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানেন কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপন দাসের স্ত্রী মালতী রানী দাস। রবিবার দুপুরে শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয় মালতী রানী দাসের। জানা গেছে গত 1 মার্চ রাতে বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হন নববধূ মালতী রানী দাস। কিন্তু অভিযোগ ওঠে সেদিন মালতীর স্বামী দীপন দাস, শ্বশুর অঞ্জন দাস ও যা মিলে মালতীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাতে গুরুতরভাবে আহত হন গৃহবধূ মালতী। তাকে শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার দুপুরে গৃহবধূর মৃত্যু হয়। এদিন মৃতার বোন অভিযোগ করে জানান,
মৃতার স্বামী অযথায় সন্দেহ করত। এই নিয়ে অশান্তি চলছিল। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে মালতী রানী দাস জানান, গত 1 মার্চ রাতে স্বামী, শ্বশুর এবং যা এই 3 জন মিলে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেন। গত শুক্রবারে শোনা গেছে যে তাই চুলার থেকে আগুন লাগছে, তারা কইছে। আমারে তো আমার ভাইয়ে ফোন করে কইছে যে আমরা বোন জ্বলে গেছে, চুলার থেকে আগুন লাগছে। তো শুনিয়া তো আমরা শনিবারে গেছি, গেছে খুব বেশি, তাইরে জিগাইছে, তাই কিছু কইছে না যে কিরকম হয়েছে কিরকম না কইছে। পরে কইলে ফুটবে আজকে 11টার সময় মারা গেছে। ফোনে আজকে সকালবেলা তাই কইছে যে তাইরে দুর্যোগস্তি তাই শরীরে আগুন ডালা হয়েছে, শ্বশুর জামাই জাল মিলিয়া। কোন হাসপাতালে মারা গেছেন? এই হাসপাতালে শিলচর মেডিকেল। আপনার কি ধারণা হইতে পারে? আমরা তো ধারণা কি, তাই তো কইছে মুখে, তাই তো মুখে মানে কইছে যে তাইরে আগুন জ্বালিয়ে মারা। কোন জায়গায় বিয়া দিছিল? বিয়া দিছি প্রেমতলা। আপনার বাবার বাসা কোন জায়গা? দশদা কাঞ্চনপুর। বিয়া দিছেন প্রেমতলা? হ্যাঁ। কি জামাইয়ের নাম কি? দীপন দাস। আপনার বোনের নাম কি আসলো? বোনের নাম মালতী দাস। কি করতো জামাইয়ে? জামাই চেন্নাই থাকতো। ওখানে আপনার মামলা বর্তমানে 5-6 মাস থেকে বাড়িতে বেকার। কি কারণে এরকম হইতে পারে? কি কোনো কিছু কইতো নি বইনে আগে? এরকম সময় কইতো যে তাই কাছে ফোন করতে দিত না, তাই যে সন্দেহ করতো, তাই যদি আমরা কাছে ফোন করতো লুকাইয়া ফোন করতো। জামাই আইওর দেখলে ফোন ডাকিতো, কইতো আইওর ডে করো, ফোন ডাকি দিত। এর আগে মারপিট করতো না? এর আগে মারপিট করতো। 15 দিন আগে একবার তাই মারছে দরিয়া, মারছে পরে তাই ফোন করে কইছে। এখন আপনারা কি চান? এখন আমরা চাই তারা যাতে উচিত শিক্ষা হয়। আমার বোন তো নাই, ঠিক আছে, কিন্তু তারা যাতে শিক্ষা হয়। এদিকে কদমতলা থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান, মৃতার ভাইয়ের দায়ের করা অভিযোগ বলে এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন মৃতা মালতী রানী দাসের স্বামী দীপন দাস এবং শ্বশুর অঞ্জন দাস। এই মামলার নম্বর 14, ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 ধারায় মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা পেয়েছি বা প্রকাশ যে 1 তারিখে স্বামীর বাড়িতে কথা কাটাকাটি হয়, তারপরে নাকি ওনার গায়ে আগুন দেওয়া হয়। পরবর্তী সময় শিলচর মেডিকেল হসপিটালে এক্সপায়ার্ড হয়। এর পরবর্তী সময়ে অভিযোগ মূলে, মেয়ের ভাইয়ের অভিযোগ মূলে আমরা 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছি, দীপন দাস এবং অঞ্জন দাস, বাবা এবং ছেলেকে, এবং খুব গুরুতর সহকারে সুষ্ঠুভাবে তদন্ত কার্য এগিয়ে যাচ্ছে। কেস নম্বর 14 সেকশন 302। উল্লেখ্য 27শে ফাল্গুন দীপন ও মালতীর বিয়ের প্রথম বর্ষপূর্তি হবার কথা ছিল, কিন্তু বছর না ঘুরতেই মৃত্যু করে ঢলে পড়ল গৃহবধূ। এই ঘটনায় কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রবিবার মোহনপুরের পৃথক 2টি যোগদান সভায় মোট 90 পরিবারের 292 জন ভোটার বিজেপিতে যোগ দেন। 2টি যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রবিবার প্রথম যোগদান সভাটি হয় মোহনপুরের হরিণাখোলা এলাকায়। এই সভায় 80 পরিবারের 260 জন ভোটার ভাজপা দলে যোগ দেন। দ্বিতীয় যোগদান সভাটি অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায় দিঘালিয়া বাজারে। এই সভায় মোহনপুর বিধানসভা কেন্দ্রের 18 নম্বর বুথে 10 পরিবারের 32 জন ভোটার সিপিএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। উভয় যোগদান সভাতে নবাগতদের হাতে রতনলাল নাথ। সভাগুলিতে যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাসও বক্তব্য রাখেন। না, এই সরকার নতুন আরেকটা কি, এই ত্রিপুরা রাজ্যে কোনদিন এত মানুষ আছে, সরকার ধান কিনো, কৃষকের হাতে বেশি পয়সা দাও। নোয়াগার মানুষ কৃষক, দক্ষিণ ত্রিপুরা অনেকে কৃষক আছে, তাদের হাতে মোদিজি কি, কৃষকরা সমাজে বেশি, তাদের হাতে টাকা বাড়াই দাও, তাদের আয় দ্বিগুণ করে দাও, তাইলে দেশ উঠবো, রাজ্য উঠবো। সেই জন্য এই প্রথম ত্রিপুরা রাজ্যে আমার জন্মের পর থেকে এই প্রথম ত্রিপুরা রাজ্যে বিজেপি একটি সরকার কৃষকদেরকে উচিত দামে সহায়ক মূল্যে ধান কিনছে এবং এটা কন্টিনিউ থাকবে। পথচারীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত হলেন এক নির্মাণ শ্রমিক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পথচারীও। নিহত নির্মাণ শ্রমিকের নাম বিকাশ দেব, বাড়ি এডিনগরের সুভাষপল্লী এলাকায়। রবিবার রাতে রাজধানীর মিলনচক্র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রবিবার রাতে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন এডিনগর এলাকার সুভাষপল্লীর বাসিন্দা বিকাশ দেব। মিলনচক্র এলাকায় হঠাৎই বিকাশ দেবের স্কুটির সামনে চলে আসেন মহাদেব পাটারি নামের এক পথচারীকে বাঁচাতে ব্রেক কষেন বিকাশ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বিকাশের স্কুটিটি মহাদেব বাবুকে ধাক্কা খায় বিদ্যুতের একটি স্কুটির সাথে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন স্কুটি চালক বিকাশ দেব এবং পথচারী মহাদেব পাটারি। স্থানীয়রা খবর দেন দমকলকে। বাজারঘাট স্টেশনে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। রবিবার রাতে জিবি হাসপাতালে দমকল আধিকারিক হরিশঙ্কর ঘোষ এই সংবাদ জানান। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোন অ্যাক্সিডেন্ট হয়েছে? মিলন চক্র আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা গিয়ে কিছু পাইছি না, ক্যাজুয়ালি নিয়ে আমরা হসপিটালে নিয়ে আইছি। আর কিসের সঙ্গে কি বাড়ি গেছে? স্কুটির সঙ্গে স্কুটির সঙ্গে কে ধাক্কা দিয়েছে? কি ধাক্কা গেছে? এটা পাবলিকরে বাড়ি মারছে। নামটা পাওয়া গেছে কিচ্ছু না? কোন জায়গায় কেউ নাম পেয়েছি আপনার দুজনের নাম। একজন সহদেব পাটারি আর বিকাশ দেব। তারা দুজনকে দুজনে ইনজুর্ড। আর ফ্যামিলি কেউ আছে দেখা? এটা বলতে পারবো দাদা। কোন সময় হয়েছে ঘটনাটা? এটা 2-3 মিনিট আগে আমরা খবর, 5 মিনিট আগে আমরা খবর পাইছি, নিয়ে আইছেন 5 মিনিট মনে করে। এদিকে আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু কোলে ঢলে পড়েন স্কুটি চালক বিকাশ দেব। পেশায় নির্মাণ শ্রমিক নিহত বিকাশ দেবের বাড়ি এডি নগরীর সুভাষপল্লী এলাকায়। মাত্র কিছুদিন আগে বিকাশ এই স্কুটি কিনেছিলেন, আর এই স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল তার। বিকাশের মৃত্যুর সংবাদে সুভাষপল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর থেকে জোর কদমে প্রচার যুদ্ধে নেমে পড়ল বিজেপি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি। নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে নিজের নাম ধরে টুইট করে হুঙ্কার ছাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ফিরে একবার মোদী সরকার। টুইট করে নতুন স্লোগান তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তিনি বললেন, সত্যের জয় হবে, 23শে মে ভারতের জয়। টুইট করে হুঙ্কার দিতে ছাড়লেন না এসপি নেতা অখিলেশ যাদব এবং বিএসপি নেত্রী মায়াবতীও। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে 7 দফার দেশের 17 লোকসভার ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হবার সাথে সাথেই প্রচার যুদ্ধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই প্রচার যুদ্ধে প্রাথমিক পর্ব শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সাংবাদিক সম্মেলন শেষ হতে না হতেই পরপর 8টি টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি নিজের নাম করে টুইটে হুঙ্কার ছাড়েন, ফির একবার মোদী সরকার। এক্ষেত্রে চুপ করে বসে নেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। টুইটে নরেন্দ্র মোদীর বিদায় ঘণ্টা বাজে রাহুল গান্ধীও নতুন স্লোগান তোলেন, সত্যের জয় হবে, 23শে মে ভারতের জয়। টুইটারে মোদী ও রাহুলের হুঙ্কার লক্ষ্য করে এসপি নেতা অখিলেশ যাদব টুইট করে লেখেন, এই ভোট দেশের ভবিষ্যৎ আর দেশবাসীর জনস্বার্থে এক মহা পরিবর্তনের ঘোষণা হতে চলছে। বিএসপি নেত্রী মায়াবতী নরেন্দ্র মোদীকে গরিব বিরোধী এবং বড়লোকদের বন্ধু বলে বিধেছেন। 17 লোকসভার ভোটের মূল লড়াই হবে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর মধ্যে। নরেন্দ্র মোদী নিজেও এ কথা জানেন, তাই তিনি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে নিশানা করেছেন। অপরদিকে কংগ্রেস নেতারাও জানেন ভোট হবে মোদী বনাম রাহুলের, কিন্তু তারা এখনই দলীয় সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে বলছেন না, কারণ কংগ্রেস সহ বিরোধী জোট ঠিক করে রেখেছে ভোটের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী বাছাই করা হবে। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে নির্বাচনী দেশ জুড়ে 175টি সভা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এর সাথে যোগ হবে রোড শো এবং পদযাত্রা। অপরদিকে নরেন্দ্র মোদী 200-র মতো জনসভা করবেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।
গোটা রাজ্যে যখন সরকারের প্রথম বর্ষপূর্তির আনন্দে উল্লাসিত বিজেপি দলের মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নেতা ও হাফ নেতারা, তখনই ক্ষুব্ধ মানুষ ফিরে যাচ্ছে কংগ্রেসের পতাকা তুলে। রবিবার উদয়পুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 7 কর্মী। রবিবার উদয়পুর কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস। এই সভায় 7 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। অর্থের অভাবে সোমবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করতে পারেননি রেশম বাদক থাঙ্গার আলম। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে প্রচার যুদ্ধে নেমে পড়লেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ সব বিরোধী নেতা নেত্রী। রবিবার রাতে মিলন সংঘ এলাকায় স্কুটি দুর্ঘটনায় নিহত 1, আহত 1, এলাকায় চাঞ্চল্য। গৃহবধূ খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল কদমতলা থানার পুলিশ। একসাথে 791টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি করার দাবি জানালেন রাজ্যের টেট উত্তীর্ণরা। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।